সজীব ওয়াজেদ জয় ক্যালকাটায় যে সভায় বক্তব্য রেখেছেন, সেখানে নির্বাচন নিয়ে তার এবং তাদের দলের বক্তব্য উল্লেখ করেছে, প্লাস আগামীতে তার ধারণা একটা অনিশ্চিত, মানে ঝুলন্ত সংসদ হবে বাংলাদেশে, এবং আমেরিকানরা চায় এরকম একটা দুর্বল সরকার বাংলাদেশে থাকুক। তারেক রহমানের বিষয়টা বিশেষ করে উল্লেখ করেছেন। এফবিআই যে বাংলাদেশে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, ওই ফাইলটাই হচ্ছে তারেককে নিয়ন্ত্রণের একটা অবলম্বন আমেরিকানদের, বা জামাতকেও যে তারা চায়, ফলে এখানে দুর্বল সরকার চায় সেটা। সজীব ওয়াজেদ জয় সেটা একেবারে তিনি মানে পিন পিন পয়েন্ট। পয়েন্টে গিয়ে, হ্যাঁ, পিন পয়েন্টে একেবারে নিয়ে এসেছেন, সুনির্দিষ্টভাবে বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে বলিনি, আমরা আকার ইঙ্গিতে বলতাম, তিনি একেবারে কি পয়েন্টে গিয়ে এটা তুলে ধরেছেন এবং তার কথা সত্য। কারণ হচ্ছে তার কথা যে সত্য তার প্রমাণ তারেক রহমানের পোস্ট, তারেক রহমানের কন্যার পোস্ট, তাদের ইশারাতেই আমরা তখন কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। আর সজীব ওয়াজেদ জয় যেটা বলেছেন তিনি, যে আসলেই সে জিম্মি, এই তারেক রহমান বা বিএনপি বা বর্তমান, আমার মনে হয় কি, আর আর ডক্টর ইউনূস তো গোলামি, কোনো সন্দেহ নাই, গোলামের তো আর জিম্মি হওয়ার দরকার নাই। যারা শক্তিমান হয় তাদেরকে মানুষ জিম্মি করে, গোলামকে তো আর কেউ জিম্মি করে না, গোলাম তো স্বেচ্ছায় সজ্ঞানেই সব মেনে নেয়। তো তারেক রহমানকে জিম্মি করা হয়েছে বা তাকে লোভ দেখানো হয়েছে বা ভয় দেখানো হয়েছে, এতে অস্বাভাবিক কিছু, এটা যদি কেউ মনে করে বা সামনে এনে বলে, এটা অস্বাভাবিক কিছু না। তাই যদি না হতো, তাহলে 17-18 মাস লাগলো কেন তার বাংলাদেশে আসতে? কারণ তার তো আগস্ট মাসে আসার কথা ছিল, যেখানে সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া থেকে চলে আসলেন, যেখানে রাজাকার যারা স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত ছিল তারা বিদেশ থেকে চলে এসেছে, তারপর জেলখানা থেকে সাজাপ্রাপ্ত কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছে বা ভেঙে পালিয়ে গেছে বা চলে গেছে। তখন তারেক রহমানের এতদিন কেন লাগলো? সুতরাং এখানে কিছু রহস্য থেকেই যায়। আর তিনি যে আসলেন সেখানেও যে কোনো চুক্তি হয় নাই বা তাকে কোনো জিম্মি করা হয় নাই বা তাকে চেক এন্ড ব্যালেন্স, ভীতি এবং লোভ দেখানো হয় নাই, তারই বা গ্যারান্টি কি? তাই যদি না হতো, তাহলে আপনি দেখবেন আমার ভাবির ছেলে যারা বা আমার ভাবির পোলারা কিভাবে না বেজ্জতি করলো, কত কথা বললো, কত রকম ভাবে বিএনপিকে, চরমনায়ের পীর তো দিনে 6 বার করে 5 বার নামাজ পড়ে মানুষ, দিনে 6 বার বিএনপিকে ছেঁচড়া সাদাবাজ বলতো, কিন্তু চরমনায়ের পীরের বিরুদ্ধে টু শব্দটি করেনি। যাই হোক, সেটা বাদ দিলাম, পলিটিক্যাল কোনো কারণ ছিল, তারা চুপচাপ ছিল, অপেক্ষা করতেছিল। যেমন আমরা অনুমান করেছিলাম চরমনাই পীরের, চরমনাই বললে ভুল, আসলে বলতে হবে চামড়া নাই। তো চামড়া নাই পীর আর জামাতের যে পিরিতি গাইঠে পিরিতি ভাঙ্গা যাবে, এটা তো আমরা আগে অনুমান করেছিলাম। হয়তো বিএনপি সেই কারণে চুপ থাকতে পারে, যে এই পিরিতি আর কয়দিন থাকবে, এটাও হইতে পারে। আসলে তারেক রহমান জিম্মি যদি না হতেন, বা সেটা আমেরিকা হোক বা অন্য কোনো দেশ হোক, বা জামাতের হাতেও জিম্মি থাকতে পারে তারেক রহমান। কারণ বিএনপি আর জামাত মিলেই তো বাংলাদেশে অনেক আকাম কুকাম করেছে, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের বাইরে অনেক আকাম করেছে। বিশেষ করে 10টা অস্ত্র মামলা বিএনপি কে এখানে জামাত বুদ্ধি দিয়ে বা পাকিস্তান আইএসআই বুদ্ধি দিয়ে করাইছে, সেগুলো রেকর্ড তাদের থাকতে পারে। তারপরে 21শে আগস্টের হামলার ব্যাপার আছে, সেখানেও তার সাথে কোনো গোপন আলাপ বা ভিডিও থাকতে পারে। এগুলো তো জামাত জামাত তো আবার কোনো অংশে কম না, এরা তো মানুষকে কিভাবে ব্ল্যাকমেইল করতে হয়, জিম্মি করতে হয়, এরা তো ভালোভাবেই জানে। তো বিএনপির যে বর্তমান চেয়ারপারসন তারেক রহমান, তিনি আমেরিকার দ্বারা তিনি জিম্মি হতেই পারেন, যে তুমি এই সুবিধা দিবা, এই সুবিধা না দিলে তোমার এই সমস্যা হবে, এগুলো বলতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর যেটা আপনি বললেন যে ঝুলন্ত পার্লামেন্ট, আসলে কোন দেশ যদি দুর্বল হয় তাহলে বড় বড় শক্তিগুলোর জন্য সুবিধা হয় ওই দেশটাকে বাগিয়ে রাখতে এবং শোষণ করতে সুবিধা হয়। তো সঙ্গত কারণে বাংলাদেশে যদি দুর্বল একটা রাষ্ট্র, দুর্বল একটা সরকার হয়, তাহলে এখানে সবচেয়ে বেশি লাভবান হবে এই দেশের মৌলবাদী শক্তি, বিশেষ করে জামাত, সেই সাথে সেনাবাহিনী, দুর্নীতিগ্রস্ত ক্ষমতালোভী সেনাবাহিনী, এমনকি বিদেশি কিছু শক্তি, তারা লাভবান হবে। তার জন্য বাংলাদেশ একটি দুর্বল সরকার চাইবে। সেই কারণে তো তথাকথিত জুলাই সন্ত্রাসীদের 28 দফা, জুলাই সন্ত্রাসীদের কি 28 কি যেন নাম দিছে তারা, হেনাবোট, বাপ্পারাজের সে হেনাবোট তারা নিয়ে আসছে। কারণ পৃথিবীর ইতিহাসে এর চেয়ে আর হাস্যকর কোনো নির্বাচন তো হবেও না, এবং পদ্ধতিও আমরা এরকম কোনোদিন শুনি নাই। হেনাবোটে যে কোনোদিন 28টা দফা থাকে, হেনাবোটে যে মানে অনেকটা রচনা লেখা থাকে। বাংলাদেশের একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ নাকি সাংবাদিক বলেছেন যে এইগুলো যদি পরীক্ষাতে দেওয়া হইতো ছাত্রদের, পরীক্ষায় তারা ফেল করতো, এগুলো বলতে পারতো না, লিখতে পারতো না। সে জায়গায় বাংলাদেশের অশিক্ষিত লোকেরা এগুলোর উপরে ভোট দিতেছে। তো এগুলো হাস্যকর ব্যাপার। আসলে চাচ্ছে যে এই যে দেখেন, যদি তথাকথিত
এই তাদের জুলাই সন্ত্রাসীদের দফা মফা এগুলো পাশ করে নিতে পারে, নিবে তো বটে, যদি নির্বাচন হয় তারা তো পাশ করবেই, তারা তো না ভোট পাশ করাবে না, তারা তো হ্যাঁ ভোটই পাশ করাবে। তাহলে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে, প্রেসিডেন্ট কে হবে, স্পিকার কে হবে, ডেপুটি স্পিকার কে হবে, আর হলেও তাদের ক্ষমতা কতটুকু থাকবে, সবকিছু মিলে একটা অত্যন্ত দুর্বল সরকার বা দুর্বল পরিস্থিতি। এমনিতেই দেশের অবস্থা ভঙ্গুর, অর্থনীতি, রাজনীতি সবই ভঙ্গুর, শিক্ষা সবই ভঙ্গুর। তার উপরে যদি একটু মানে কথিত নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসে, সেটা যদি দুর্বল হয়, তাহলে শাসন শোষণের সুবিধা হবে, বিশেষ করে মৌলবাদী শক্তি, সেনাবাহিনীর সুবিধা হবে এবং পরাশক্তিদের। এই জন্য তারেক রহমানকে জিম্মি করতে পারে। সজীবাদের জয় যে কথাটি বলেছেন, এটা অমূলক নয়, এটার সত্যতা উনি উল্লেখ আংশিক করছে আমেরিকাতে আইন আছে, তারা চাইলে তাদের স্বার্থে যে কাউকে তুলে নিয়ে যেতে পারে, যেটা ভেনিজুয়েলার মাদুরের ক্ষেত্রে হয়েছে। সজীবের যার কথা উল্লেখ তারেকের কথা উল্লেখ করে নাই, এফবিআই এর ফাইলটা ওইটাই তাকে সব সময় কবজায় রাখার একটা কৌশল থাকবে আমেরিকা। এটা আমি জানতাম না যে তারা তুলে নিয়ে যায়, এই রেকর্ড তাদের আছে আমেরিকার, জানি এর আগেও তারা নিয়েছে। কিন্তু তারা বিভিন্ন মানুষ তুলে নেয়, প্রেসিডেন্ট তুলে নেয়, আমরা দেখেছি বিভিন্ন নেতাদের তুলে নেয়, আমরা দেখেছি। আবার এটাও দেখেছি যে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা আবার প্রেসিডেন্ট বানায়, সেটাও আমরা দেখেছি। তার উপরে আবার স্যাংশন দেয়, তারপরে আবার তারা তাকে হোয়াইট হাউসে নেয়, তাও দেখেছি। কিন্তু এটা আমি জানতাম না যে তাদের আইনই আছে যে যে কোনো দেশের যে কোনো ব্যক্তিকে তারা, বা প্রেসিডেন্ট হোক আর ব্যক্তি, তারা তাদের দেশে তুলে নিয়ে যেতে পারে। এটা আমি জানতাম না। তো এটা আরো ভয়ঙ্কর ব্যাপার যে একটা দেশ কোনো কৈফিয়ত, আন্তর্জাতিক কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে একটা মানুষকে তুলে নিয়ে যাবে, তাও আবার দেশের প্রেসিডেন্ট। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে, আমার স্পষ্ট মনে আছে, একবার, আমার সনটা মনে নাই, অস্ট্রেলিয়ার একজন নাগরিক এসেছিলেন বিনা ভিসায়, তার কুকুর সহ বার্মা সীমান্তে ধরা পড়েছিল। বাংলাদেশে তার 1 সেকেন্ড জেল দিতে পারেনি, এত বড় বেআইনি কাজ করার পর। অস্ট্রেলিয়া সেই নাগরিকের কুকুর সহ তার দেশে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন, আর সেই জায়গায় দেখেন না, একবার আপনার খেয়াল আছে কিনা, আমেরিকার একটা মেয়ে বাংলাদেশে মাদক সহ ধরা ধরা পড়ছিল পড়ে, yes, এয়ারপোর্টে। জেলও এয়ারপোর্টে হয়েছে। ধরা পড়ছিল। ডক্টর কামাল জামিন করেছেন হাইকোর্টে। হাইকোর্টে জামিন করে তাকে তারা নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে, জি, আপনি ঠিকই বলেছেন। আরো এরকম ছিল যেগুলো জেলও হয়েছিল, সেগুলো তারা বের করে নিয়ে গেছে। অথচ তারা অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে, অন্য দেশের প্রেসিডেন্টকে তারা তুলে নিয়ে যায়। আরেকটা ঘটনা ঘটেছিল, তাও আবার মানে বাই বর্ন আমেরিকান না, বাংলাদেশে আমেরিকান। তার সাথে বাংলাদেশ এয়ারপোর্টে খারাপ আচরণ করার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে পরে আমেরিকান রাষ্ট্রদূতের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে এই দেশের বিমানের নিরাপত্তায় যারা জড়িত, ইমিগ্রেশন মাপ চাইতে আমরা দেখেছি। আমরা এও দেখেছি, আপনার মনে আছে কিনা জানি না, মনে করাই দিই মনে না থাকলে, চাইনিজ গুলশান এম্বাসিতে, গুলশান থানায় 4 জন চাইনিজ ব্যক্তি গিয়ে সবগুলোকে মেরে তক্তা বানিয়ে বন্দুক নিয়ে চলে গেছিল। আপনার মনে থাকার কথা, আপনার মনে আছে, আপনার মনে থাকার কথা, গুলশানে এটা ঘটেছিল। মাত্র 4 জন চাইনিজ গিয়েছিল, আমাদের পুলিশকে মেরে তক্তা বানিয়ে বন্দুক টন্দুক সব নিয়ে চলে গেছিল। অথচ তাদের কোনো শাস্তি দূরের কথা, মানে এটা আলোচনায় আর আসে নাই পরে। তো এই যে যে বিদেশি নাগরিকদের এত গুরুত্ব, অথচ আমেরিকা আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়। তো এটা শুধু তারেক রহমানের জন্য ভয়ের কারণ না, ওই ঝিকে মেরে বউকে শাসন করার মতো করেছে আমেরিকা। আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলে সারা পৃথিবীর কাছে মেসেজ দিয়েছে যে সে যে কোনো ব্যক্তির সাথে, যে কোনো দলের তার প্রধানের সাথে সাথে সে যে কিছু করতে পারে। যে করতে পারে, এটা সে বুঝিয়ে দিয়েছে। জি, ঠিকই বলছে। সুতরাং তারেক রহমান ইলেকশনের প্রচারটা কিভাবে দেখছেন আপনি? আজকে খুব মজার কথা মনে করে দিই আপনাকে। তারেক রহমান বরিশাল গেছেন, ফরিদপুর গেছেন। পদ্মা সেতু হওয়ার পরে এই বেল্টের লোকেরা খুব দ্রুত চলে যায়, বেশ করে লাগে না। পদ্মা সেতুকে অ্যাভয়েড করার জন্য তারেক রহমান হেলিকপ্টারে বরিশাল গেছে, হেলিকপ্টারে ফরিদপুর আসছেন, হেলিকপ্টারে ফেরত আসছেন গুলশানে মনে হয়। বিএনপির লোকজন কি ওই পদ্মা ব্রিজে উঠবে না, পদ্মা সেতুতে উঠবে না? নাকি তারেক রহমান নয় হেলিকপ্টারে গেল, বিএনপির লোকজন সবাই হেলিকপ্টারে যাবে, নাকি পানিপথে যাবে? আবার বিড়ালের উপরে রাগ করে তিনি কি ভাত খাওয়া, ভাজা মাছ খাওয়া বাদ দিতেছেন আর কি। এটা হাস্যকর ব্যাপার। নাকি আরেকটা পদ্মা ব্রিজ বানাবেন, যদি বানায় আমরা খুশি হবো, দেশের উন্নয়ন হবে। তিনি রাগ করে আরেকটা পদ্মা ব্রিজ বানান।
আর একটা পদ্মা, মানে এটা হাস্যকর ব্যাপার। যদি তিনি সময়ের ঘাটতির জন্য বা ঘাটতি পূরণের জন্য নিয়ে থাকেন, সেটা আলাদা বিষয়। কিন্তু তিনি পদ্মা ব্রিজ পার হবেন না এটা যদি মনে করে থাকেন, তাহলে এটা হাস্যকর এবং শিশু সুলভ আচরণ। এটা কোন রাজনৈতিক নেতার আচরণ না। তাহলে তো তার যমুনা ব্রিজে ওঠা উচিত না, যমুনা ব্রিজে যাওয়া যাবে না, বগুড়ায় যাওয়া যাবে না, তাকে হেলিকপ্টার যেতে হবে। তাহলে আওয়ামী লীগ তো অনেক কিছুই বানিয়েছে, ওইগুলো তাহলে তাকে পরিত্যাগ করতে হবে। মেট্রো রেল পরিত্যাগ করতে হবে, বিএনপির কর্মীদের পরিত্যাগ করতে হবে, অনেক কিছুই পরিত্যাগ করতে হবে। শেখ হাসিনা চাউল দিয়ে গেছে, সিস্টেম এগুলো বাতিল করতে হবে। শেখ হাসিনার চাউল না খেয়ে এগুলো যমুনাতে ফেলে দেখ, মাছে খাবে, এগুলো করতে পারে, আমরা দেখতে পারি, দেখি। আসলে এগুলো শিশু সুলভ আচরণ। পদ্মা ব্রিজ দিয়ে কি বিএনপির কর্মীরা যায় না, জামাতেরা যায় না? যায় তো নাকি? বাংলাদেশের তো শুধু আওয়ামী লীগের ওই তা ব্রিজ তো দিয়ে তো যায় অবশ্যই না। প্রত্যেকটা মানুষ খুব তাহলে তাড়াতাড়ি এগুলো যাওয়া হাস্যকর, যাবে। তিনি যদি এটা করে থাকেন, এটা হাস্যকর। জি। ইলেকশনের প্রচারটা আপনার চোখে কি লাগতেছে? ইলেকশনের ব্যাপারে আমার খুব একটা আগ্রহ নাই, কারণ এই ইলেকশনের ফলাফল কি হবে আমরা জানি। জানি না। ইলেকশন হবে কিনা আগে সেটাও দেখেন। অনেকে হয়তো বলবেন যে ইলেকশনের সবকিছু তো ঠিকঠাক, ফরিদ আপনি কি বলেন? আমি আমার ওই বক্তব্যতেই আছি আমি এখনো, যে 11 তারিখ রাত 11টা 59 পর্যন্ত আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না। তারপরও ধরেন যদি এই নির্বাচন হয়ে যায়, তাহলে বাংলাদেশ আরেকটা অন্ধকারে, মানে অন্ধকারে তো পড়েই আছে, আরো গভীর অন্ধকার খাদের ভিতরে পড়ে যাবে। এই সকল নির্বাচন দিয়ে আপনি কি করবেন? এই নির্বাচনে ধরে নেন বিএনপি পাশ করলো, জামাতে তো প্রশ্নই আসে না। জামাত যদি পাশ করে কোনো কারণে, মানে পাশ তো করবে না, জামাতকে যদি কোনো কারণে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের যুদ্ধ অনিবার্য, মানে গৃহযুদ্ধ অনিবার্য, আপনি ঠেকাইতে পারবেন না। কারণ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা বসে থাকবে না, তারা অস্ত্র হাতে নেমে পড়বে, জামাতের সাথে তখন ফাইটে যাবে। তখন ওই সেনা প্রধান কি করলো, বিএনপি কি করলো, এগুলো দেখবে না, আওয়ামী লীগ কি করলো তাও দেখবে না। অনেক মানুষ নেমে যাবে রাস্তায়, জামাতকে এই দেশের মানুষ মেনে নেবে না। কারণ জামাতকে আপনি যদি ক্ষমতায় বসান, তাহলে সরাসরি আমাদের মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা, সেটা আমরা মেনে নিব না। আমার মতো নিরীহ লোক যদি মেনে না নেয়, তাহলে আপনিও মেনে নিবেন না, আর যারা নিরীহ নয় তারাও মেনে নিবে না। এই বাংলাদেশে 30 লক্ষ মানুষের রক্ত, অগণিত নারীর সম্ভ্রমের বিনিময়ে আমার এই লাল সবুজের পতাকা পাওয়া, 56,000 স্বাধীন বর্গমাইল পাওয়া, এটা আমরা জলে ভেসে যেতে দেব না, দিতে পারি না। জামাতকে ক্ষমতায় আনা মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সরাসরি চ্যালেঞ্জ করা। আমরা বিনা চ্যালেঞ্জে এটা ছেড়ে দিব না, এবং আমরা জয়ী হব, কোনো সন্দেহ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যাবে। আর যদি কোনো কারণে বিএনপি আসে, তাহলেও বাংলাদেশে গৃহযুদ্ধ নিশ্চিত। কারণ হচ্ছে যে ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মাঝে যে ক্ষমতার দ্বন্দ্ব, তারপরে সকল নির্বাচনের মাধ্যমে 6 মাস নাকি সংসদেই যেতে পারবে না, আরেকটা সমস্যা। আবার বাংলাদেশে যত আইন, যারা এই 28 দফা আছে, এটা নাকি অটো পাস হয়ে যাবে, মানে স্বামী আর স্ত্রী দেখা হবে না, কিন্তু বাচ্চা পয়দা হয়ে যাবে। তাহলে বাচ্চাটা পয়দা করলো কারা? মানে এটা আরেক ঘটনা। ঠিক আছে, মানে পোলা না হোক আইতে পোলা আনতে হবে। আইতে পোলা বুঝেন কিনা আমরা যাই না, আমাদের লাগে আইতে পোলা মানে অন্যের পোলা, বা অন্যের স্ত্রীর গর্ভে সন্তান জন্ম দেওয়া, অথবা কারো কাছ থেকে হাওলাত আনা, নিজের সন্তান না। তো এই এই 28 দফা অটো পাস হয়ে যাবে। পৃথিবীতে কোনো নিয়ম আছে যে সংসদে সাংসদেরা সংসদে ঢুকতে পারবে না 6 মাস, কিন্তু আপনি যা আগে বলে গেছেন তা পাশ করে দিতে হবে? এটা হাস্যকর আবার ব্যাপার। ওই তেলকাটার বক্তৃতায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হচ্ছে ওইটাও সজীব ওয়াজেদ বলছে যে এইবার হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে কার্যকরিত হচ্ছে। পোস্টাল ব্যালট অলরেডি ভোট টোট তৈরি করে চলে আসছে বাংলাদেশ, যে কারণে বলতেছে ইলেকশনের ফলাফল ঘোষণা করতে দেরি হবে। পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে এটা দেরি হবে, এবং পোস্টাল ব্যালটটা যেই পাস করুক, পাস ঠিক করবে পোস্টাল ব্যালট। সেই জন্যই তো সমস্যা। এরা চেষ্টা করবে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য, কিন্তু তারা এটা সফল হবে না। তার কারণটা তো আপনাকে বললাম, যে বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে না, আপনিও মেনে নিবেন না, আমিও মেনে নিব না। আপনার আমার মতো নিরীহ মানুষ যদি মেনে না নেয়, তাহলে বাংলাদেশের সব মানুষ তো আর নিরীহ না ভাই। আমি বলেছি তো যে আমার মতো নিরীহ মানুষ শেখ ফরিদি সব চ্যানেলে গিয়ে বলেছি যে জামাতকে যদি কেউ ক্ষমতায় বসায়, সে ওয়াকার হোক আর ফোয়াকার হোক, আর ডক্টর ইউনূস হোক আর পাকিস্তান হোক আর তুরস্ক আর যেই হোক, আমরা যুদ্ধ ঘোষণা করব। কারণ আমাদের পূর্বসূরীরা এই 30 লক্ষ মানুষের রক্ত এই জন্য দেয় নাই যে জামাদের সাদা শকুন প্রধানমন্ত্রী হবে, আমরা চেয়ে চেয়ে দেখবো, প্রশ্নই আসে না। আমাদের যুদ্ধের পূর্বসূরীরা প্রস্তুতিটা শুনেন, আপনি যুদ্ধ বলছেন না, যুদ্ধ প্রস্তুতি শুনেন। নৌবাহিনীর প্রধান আজকে বলছে এই নির্বাচনে
থাকবে 7টি যুদ্ধ জাহাজ, নৌবাহিনীর 5,000 সদস্য। এখন সবচেয়ে হাস্যকর কি জানেন, ভালো করেছেন, এটা আমি বলতে চেয়েছিলাম, আপনিও পোস্টটা দিয়েছেন আমি জানি, আপনার পোস্টে প্রথম এটা আমি পড়েছি, আমি পরে মনে মনে হাসলাম যে যে আমাদের জামালপুরের ভাষায় একটা কথা আছে, আসল ঘরের ফসল নাই ঢেকির ঘরে চান্দুয়া। রোহিঙ্গারা আমগর দেশ দখল করে নেয়, আরাকান আর্মির আমাদের 200 জেলে এখনো রেখে দিছে, তারা এসে অস্ত্র নিয়ে আমাদের দেশে গান গায়, নাচে, পাল পারে, তারা আমাদের শিশুদের বুকে গুলি করে, তারা আমাদের 50-60 জন আহত করে, সেইখানে সেনাবাহিনী মুরদে কুলায় না ওইখানে গিয়ে একটা বদবায়ু ত্যাগ করতে।